একটি মফস্বল শহরের নির্জন এক বাড়িতে এক দম্পতি থাকত। লোকটা ভীষণ রাগী আর বদমেজাজি ছিল। কোথাও কোনো শব্দ হলে সে প্রচণ্ড রেগে যেত। এরপরে হঠাৎ করে একদিন তার বাসার কাজের মহিলা বলতে থাকে লোকটা তার স্ত্রীকেই খুন করে ফেলেছে। পুলিশ সেখানে আসে, ইনভেস্টিগেশন করে, কিন্তু সেই লোকটার বিরুদ্ধে একটা প্রমাণও পাওয়া যায় না। লোকটা কি এমন মাস্টার প্ল্যান করেছিল তার ক্রাইম লুকানোর জন্য, সেটাই দেখানো হবে আজকের গল্পে। গল্পের প্রতিটি মোড়ে মোড়ে থাকা সাসপেন্স আর টুইস্ট আপনাদের আশা করি ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া অসাধারণ সাসপেন্স মুভি গুমস্থান। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একজন নেতা তার প্রপার্টিতেই ব্যানার লাগাচ্ছিল সেটা সেল করার জন্য, আর বলছিল এটা বিক্রি করে কিছু প্রফিট করতে হবে, না হলে অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে। ঠিক ওই সময় সে দেখতে পায় সেখান দিয়ে একটি গাড়ি খুব আস্তে আস্তে যাচ্ছে। যদিও রাস্তাটা ফাঁকাই ছিল, কিন্তু গাড়িটা আস্তে আস্তেই যাচ্ছে। এরপরেই দেখা যায় গাড়িটি একটু আগেই থেমে যায়। গাড়িতে থাকা একজন লোক উকিলকে বলে, আমরা তো গাড়িটা নিয়ে আরেকটু সামনেই যেতে পারতাম, এত আগেই কেন থামালেন? উকিল বলে, আমি যেটা বলছি চুপচাপ শুনুন আর আমাকে সাইলেন্টলি ফলো করুন। সেখানে যাওয়ার পরে উদ্ভট কোনো প্রশ্ন করবেন না। লোকটা বলে, আপনি গাড়িতে আসার সময়ও এই একই কথা বলেছেন, আসলে আমরা কার সাথে দেখা করতে যাচ্ছি? উকিল তাকে আবারও থামিয়ে দেয় আর বলে, চুপ করে আমার সাথে আসুন, আসলে আমরা যার সাথে দেখা করতে যাচ্ছি সে শব্দ দূষণ একেবারেই পছন্দ করে না। কিন্তু বাড়ির সামনে যাওয়ার পরে তারা দেখতে পায় সেখানে কেউ নেই। লোকটা বলে, কেউ নেই, কলিং বেল চাপি। এতে উকিল তাকে আবারও বাধা দেয় আর বলে, তোমাকে বলেছি চুপচাপ দাঁড়িয়ে থাকতে, না হলে তুমি যে কেসটাতে ফেসে গেছো সেটা থেকে 12 বছরের আগে তুমি একবারও বের হতে পারবে না জেল থেকে। এরপরে সেই উকিল পাশেই চলে আসে। দেখা যায় সেই বাড়ির কাজের মহিলা লীলা সেখানেই ঝাড়ু দিচ্ছিল। উকিল তাকে বলে, ভেতরে সে আছে কিনা তাকে একটু ইনফর্ম করুন। লীলা ভেতরে চলে যায় আর কিছুক্ষণ পরেই লোকটার স্ত্রীর দরজা খুলে। সেই উকিল বলে, আমি অ্যাডভোকেট আনোয়ার, আমরা একটা কেস নিয়ে তার সাথে কথা বলতে এসেছি। সেই মহিলা বলে, ঠিক আছে আপনারা বসুন, আমি তাকে খবর দিচ্ছি। এদিকে সেই লোকটাকে দেখা যায় তার ঘরে বসেই ফিজিক্স ইম্পসিবল নামের একটি বই পড়ছিল। তখনই তার স্ত্রী এসে তাকে বলে, অ্যাডভোকেট আনোয়ার এসেছে। লোকটা শুধু মাথা নাড়ায় আর এরপরেই দেখা যায় সেখানে আরও অনেক ধরনের বই রয়েছে, যেমন ক্রিমিনাল ল সহ বিভিন্ন ধরনের। এই লোকটার নাম ছিল পাল্লি পাঠান। পাল্লি পাঠান বাইরে চলে আসে। অ্যাডভোকেট আনোয়ার বলে, এর নাম গিরি আর এই কেসটাতে ইনভলভ। সেখানে কেসের সব কাগজপত্র দেখানো হয়। পাল্লি পাঠান সবকিছু দেখতে থাকে। ঠিক তখনই দেখা যায় গিরির মোবাইলে বিভিন্ন মেসেজ নোটিফিকেশন আসছিল, আর এটা নিয়ে গিরি ব্যস্ত ছিল। আর এতে বারবার সাউন্ড হওয়াতে পাল্লি পাঠানের অসুবিধা হচ্ছিল। সে বারবার গিরির দিকে তাকায়। অ্যাডভোকেট আনোয়ার এটা দেখে বুঝতে পেরে সে তাকে থামিয়ে দেয়। এরপরে পাল্লি পাঠান গিরির কাছ থেকে কেসটার ভিতরে কি হয়েছে সে সবকিছু জানতে চায়। গিরি বলে, মেয়ে মানুষ হচ্ছে আমার দুর্বলতা, আমার যাকে ভালো লাগে আমি তার সাথেই সম্পর্ক গড়ে তুলি, আর এটাই আমার স্টাইল। বউয়ের আঁচলের তলে থাকার মতো হাজব্যান্ড আমি নই। আমি আমার স্ত্রীকে বলেছিলাম আমাকে সন্দেহ করতে না, কিন্তু সে কথা শোনেনি। আমার বাংলোতে যখন আমি একজন মেয়ে মানুষকে নিয়ে সময় কাটাচ্ছিলাম তখনই সে সেখানে উপস্থিত হয়। এরপরেই দেখা যায় গিরি আর এবং তার স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল। একটা সময় গিরি রেগে যেয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এরপরে গিরির আর মনে নেই সে তার স্ত্রীকে কিভাবে খুন করেছে। আর এই সময়টাতে দেখা যায় লীলা তাদের জন্য চা নিয়ে এসেছিল। গিরি যে তার স্ত্রীকে খুন করেছে এই কথা শুনে লীলা অনেক ভয় পেয়ে যায়। চা দিয়ে যাওয়ার সময় তার হাত থেকে ট্রেটা পড়ে যায়, আর এতে পাল্লি পাঠান প্রচণ্ড রেগে যায়। তাকে এমনভাবে ধমকায় সবাই সেখানে ভয় পেয়ে যায়। পাল্লি পাঠান বলে, আর একটা যদি শব্দ করেছ তোমাকে কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব। এরপরে পাল্লি পাঠান নিজেকে শান্ত করে গিরিকে জিজ্ঞেস করে, তুমি তোমার স্ত্রীকে কিভাবে খুন করেছিলে? গিরি বলে, রড দিয়ে তার মাথায় আঘাত করেছি। পাল্লি পাঠান জিজ্ঞেস করে, কতবার? গিরি বলে, একবারই। গিরি আরও বলে, যত টাকা ইচ্ছে আমি খরচ করতে রাজি আছি, কিন্তু তারপর আমি জেলে যেতে চাই না। পাল্লি পাঠান সবকিছু দেখার পরে বলে, গঙ্গাধরন নামের একজন লোক এটার প্রাইম উইটনেস। সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আর সে ওয়াটার পাম্পে কাজ করে, এটাই তো? অ্যাডভোকেট আনোয়ার বলে, হ্যাঁ। পাল্লি পাঠান বলে, গঙ্গাধরনের স্টেটমেন্ট অনুযায়ী এই ঘটনা যেদিন সে দেখেছিল সেদিন সে ছুটিতে ছিল, কিন্তু সে একজন সরকারি চাকরিজীবী। আর এই ধরনের চাকরিজীবীরা তাদের ছুটি সংরক্ষণ করার জন্য ছুটি নেওয়ার পরেও অফিসে যেয়ে সাইন করে আসে, অর্থাৎ রেজিস্টার খাতায় সাইন করে আবার চলে আসে ছুটিতে। গঙ্গাধরন যদি এটা করে তাহলে আমরা একটা লুপহোল পেয়ে যাব, তুমি এটার খোঁজ নাও। অ্যাডভোকেট আনোয়ার সাথে সাথেই খোঁজ নেয় আর বলে, হ্যাঁ, গঙ্গাধরন সেদিন তার অফিসে সাইন করেছিল, অর্থাৎ রেজিস্টার বুক অনুযায়ী সেই দিন গঙ্গাধরন অফিসে ছিল।
তার অফিস থেকে ক্রাইম সিন 2 কিলোমিটার দূরে, যার ফলে সেই দিন ক্রাইম সিনে তার থাকার কথাই না, অর্থাৎ সে ক্রাইমটা দেখেইনি। তাই এই কেসে প্রাইম উইটনেস বলে কোনো উইটনেসই থাকবে না। আনোয়ার বলে গঙ্গাধরম যদি বলে সে এই ক্রাইমটা দেখেছে, নিজের চোখেই দেখেছে। পাল্লিপাটান বলে এর আগে যেই তুমি তার সাথে দেখা করবে, আর গঙ্গাধরমকে বলবে যদি সে এটা বলে তাহলে সে তার চাকরি হারাবে, কারণ ঠিক একই সময়টাতে সে অফিসে এবং ক্রাইম সিনে থাকতে পারে না। আর সে যদি বলে যে ওই সময়টাতে সে ক্রাইম সিনে ছিল, তার মানে সরকারি হিসেব অনুযায়ী সে অফিসে ছিল না, আর এতে করে রেজিস্টার বুকের সাথে গড়মিল করার কারণে তার চাকরি চলে যাবে। এখন তাকে নিজেকেই ডিসাইড করতে হবে সে তার চাকরি বাঁচাবে নাকি কোর্টে সাক্ষী দেবে। আর এরপরে যদি গঙ্গাধরম প্রাইম উইটনেস হিসেবে তার স্টেটমেন্ট বদলে ফেলে কোর্টে, তাহলে অপোজিশন দুর্বল হয়ে যাবে। আর আর্গুমেন্ট নাম্বার 1, অ্যাকিউজড যদি রাগের মাথায় অথবা ভুলভাবে অথবা আনএক্সপেক্টেডলি কোনো কিছু করে ফেলে, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ নয়। এরপরে পাল্লিপাটান গিরিকে জিজ্ঞেস করে সেই রড অর্থাৎ মার্ডার ওয়েপন সে কোথায় পেয়েছে। গিরি বলে আমার বাংলোটা আরেকটু বড় করার জন্য সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, আর সেখানেই রডটা পড়েছিল। তখনই পাল্লিপাটান বলে আসলে এটা একটা মার্ডার নয়, এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। সেই রডটা আন্ডার কনস্ট্রাকশন কাজ থেকে তার মাথার উপরে পড়ে, আর এতেই সেখানে সে তার মাথায় চোট পায় এবং মারা যায়। এভাবেই পাল্লিপাটান আনোয়ারকে বলে দেয় গিরিকে এই কেস থেকে কিভাবে বাঁচাতে হবে, আর এর বিনিময়ে গিরি তাকে তার পেমেন্ট দিয়ে দেয়। সেখান থেকে চলে আসার সময় গিরি আনোয়ারকে বলে উনি তো দেখি জিনিয়াস ডেভিল, উনি যদি আমার কেসটা কোর্টে লড়ে তাহলে প্রথম হিয়ারিংয়ে আমি ছাড়া পেয়ে যাব, তোমাকে কেন আমি রেখেছি মিডিয়েটর হিসেবে। তখনই অ্যাডভোকেট আনোয়ার বলে উনি আইনের সবকিছু জানলেও উনি লয়ার হিসেবে কোনো কেস লড়তে পারবে না, আসলে কোর্ট এবং লয়ারের আইন অনুযায়ী সে সাসপেন্ডেড। গিরি আর আনোয়ার সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় পাল্লিপাটান যখন যেখানে খুশি যায় এবং লোকাল গ্যাংস্টারদের সাথেও তার অনেক হাত রয়েছে, আর এমন অনেক উকিল তার কাছে চলে আসে বিভিন্ন কেসের সমাধান নেয়ার জন্য। এরপরে দেখা যায় ছোট্ট একটা চায়ের দোকানে সুরা তার বন্ধু সহ সেখানকার আরও কয়েকজন লোকরা মিলে আড্ডা দিচ্ছিল এবং গ্রাম্য রাজনীতি নিয়ে তারা কথা বলছিল। কথা বলতে বলতে সুরা হঠাৎ করে দেখতে পায় চায়ের দোকানের সামনে দিয়ে লীলা দ্রুত হেঁটে যাচ্ছে, আর এটা দেখে সুরা তার বন্ধুকে নিয়ে সেদিকে যেতে শুরু করে। সে আসলে লীলাকে মনে মনে পছন্দ করে। রাস্তায় হাঁটতে হাঁটতে লীলা এবং সুরা একসাথে কথা বলতে থাকে। সুরা তাকে বলে এত দ্রুত কেন যাচ্ছ, একটু আস্তে হাঁটো। লীলা বলে আজকে এমনিতেই লেট হয়ে গেছে, আবার যদি লেট করে যাই তাহলে পাল্লিপাটান আমাকে ছাড়বে না। সুরা বলে সে বড়জোর কি করবে, তোমাকে ধমকাবে, মেরে তো আর ফেলবে না। লীলা বলে ওনার কোনো গ্যারান্টি নেই, মেরেও ফেলতে পারে। সুরা বলে তাহলে এত রিস্ক নিয়ে ওই বাড়িতে কাজ করার কি দরকার। লীলা বলে উনি আমাকে মান্থলি যে স্যালারিটা দেয় সেটা আর কেউ দেবে না, আর এটা আমার ছেলেমেয়ের পড়াশোনার জন্য লাগবে, আমার সংসার চালানোর জন্য লাগে, নয়তোবা আমার হাজব্যান্ড তো কিছুই করে না, প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আমাকে শুধু মারে, এতটুকুই। এটা বলে লীলা সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আর সুরার বন্ধু তাকে বলে আমাদের গন্তব্য এতটুকুই, এর বেশি গেলে মানুষ দেখে ফেলবে, তাই তারা সেখান থেকে চলে আসে। এদিকে সেই নেতা রবিকে দেখা যায় তার প্রপার্টি থেকে ঘাস পরিষ্কার করছিল, আর সেই ঘাস চালানোর মেশিনটা সে তাড়াতাড়ি বন্ধ করতে বলে, কারণ সেই দিক দিয়ে পাল্লিপাটান যাচ্ছিল। পাল্লিপাটানের তাকে জিজ্ঞেস করে এটা কি হচ্ছে। রবি বলে জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, কারণ বায়ের বলেছে সে আজকে দেখতে আসবে। পাল্লিপাটান সেখান থেকে চলে যায়। তখনই সেই লোকগুলো যা ঘাস কাটছিল তারা রবিকে জিজ্ঞেস করে এই জায়গাটা কি ওনার প্রপার্টিতে কি আপনি ঘাস কাটছেন? রবি বলে আমি কি পাগল যে ওনার প্রপার্টিতে ঘাস কাটতে যাব? লোকটা বলে আপনি যেভাবে ভয়ে ভয়ে মেশিনটা বন্ধ করতে বললেন এবং তার সাথে যে কথা বললেন, আমার মনে হলো এটা ওনার প্রপার্টি। রবি হেসে বলে তুমি বুঝবে না। রাতের বেলায় হঠাৎ করে পাল্লিপাটানের ঘুম ভেঙে যায়, কারণ রাস্তায় একটি কুকুর ঘেউ ঘেউ করছিল। সে ঘুম থেকে উঠে একটু ড্রিঙ্কস করে, মদের গ্লাসটা হাতে নিয়ে জানলাতে দেখতে পায় যে কুকুরটা কোথায় ঘেউ ঘেউ করছিল, আর এতে সে প্রচণ্ড রেগে যায়। সকালবেলাতেই লীলা যখন উঠান ঝাড়ু দিচ্ছিল তখনই সে দেখতে পায় রবি তার কুকুর জিমিকে ডাকাডাকি করছিল। লীলা জিজ্ঞেস করে কি হয়েছে। রবি বলে গতকাল রাতে ঘুম থেকে উঠে শুনেছিলাম সে ডাকাডাকি করছে, কিন্তু সকালবেলা তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এরপরে হঠাৎ করে নীলার চোখ পড়ে পাল্লিপাটানের উপরে, যাকে দেখা যায় সেখানে কিছু মাটি চাপা দেওয়ার জন্য। এতে লীলার সন্দেহ হয়, কারণ রবি বলেছিল জেমি গতকাল রাতে ঘেউ ঘেউ করছিল, আর এই শব্দদূষণ পাল্লিপাটানের একেবারেই ভালো লাগে না। লীলা সন্দেহ করতে থাকে হয়তোবা বদমেজাজি পাল্লিপাটান রাতের বেলায় কুকুরটাকে মেরে সেখানে গেড়ে রেখেছে। এরপরে রাতের বেলায় পাল্লিপাটান কবির এবং মাইকেল নামের দুইজন লোকাল গ্যাংস্টারকে নিয়ে মিটিং করতে দেখা যায়। আসলে কাস্টমে কবিরের 4 কোটি টাকার জিনিস ধরা পড়েছে, আর কবির সন্দেহ করছে
কাস্টম অফিসারদের তার সেই কোটি টাকার জিনিসের ইনফরমেশন মাইকেলে দিয়েছে। কবির বলে, আমি যদি আমার জিনিসপত্র ফেরত না পাই তাহলে আমি তোমার পুরো টিমকে ধ্বংস করে দেব। সেখানে মাইকেলও রেগে যায় আর বলে, আমি এই কাজটা করিনি, আর তুমি যদি আমার লোকদের গায়ে একটা আঁচড়ও কেটেছ তাহলে তোমার অস্তিত্ব আমি এই শহর থেকে মুছে ফেলব। সেখানে মাইকেল আর কবিরের মধ্যে ঝগড়া লেগে যায়। তারা দুজনেই চিৎকার চেঁচামেচি করতে থাকে। ঠিক তখনই পাল্লিপাটন রেগে যায় এবং দুজনকে ধমকিয়ে বসিয়ে রাখে আর বলতে থাকে, আর একটা শব্দ করলে আমি দুজনকেই এখানে খুন করে ফেলব। আমি তোমাদের এখানে কম্প্রোমাইজ মিটিংয়ের জন্য ডেকেছি, খুন খারাপির জন্য নয়। আর যদি খুন খারাপি করতেই হয় তাহলে তোমরা দুজনেই আমার হাতে মরবে। ঠিক তখনই সেই কাস্টম অফিসার পাল্লিপাটনকে কল করে আর জানিয়ে দেয় কে তাকে সেই ইনফরমেশনটা দিয়েছে। কবিরের একজন লোককে সে ধরে, কারণ সেই নাম্বারটা তারই ছিল। অর্থাৎ কাস্টম অফিসারকে কবিরের দলের লোকই সেই ইনফরমেশন দিয়েছিল। এতে কবির প্রচণ্ড রেগে যায়, সেই লোকটাকে মারতে শুরু করে আর তার দলের লোকদের বলে সে বিশ্বাসঘাতককে আগুনে জ্বালিয়ে মেরে ফেলতে। সেখান থেকে রাতে যখন পাল্লিপাটন বাড়ি ফিরতে যাবে, হঠাৎ করে রাস্তায় কয়েকজন ছেলেকে সে দেখতে পায়। তাদের মধ্যে একজন হচ্ছে পিটার, আর এই পিটার হচ্ছে পাল্লিপাটনের শালার ছেলে। পাল্লিপাটন পিটারের কাছে যায় এবং তাকে গাড়ি থেকে নামিয়ে বলে, তুমি আমার টাকা কেন দিচ্ছ না? পিটার তখন ভয় পেয়ে কিছুটা বলে যে এরা আমার বিজনেস পার্টনার সাথে রয়েছে, এখন এইসব বিষয়ে কথা না বললেই নয়, আমি আপনাকে টাকা বাসায় যেয়ে দিয়ে আসবো। কিন্তু পাল্লিপাটন রেগে যায় আর জিজ্ঞেস করে, তোমার এখন এইসব কথা বলতে হবে কেন? তুমি কি ভেবেছ তুমি আমার টাকা মেরে দিয়ে চলে যাবে? পিটার বলে, প্রথমত আমি তোমাকে টাকাটা দিয়ে দেব, আর দ্বিতীয়ত এই টাকাটা আমি তোমার কাছ থেকে নিইনি, আমি তোমার ওয়াইফের কাছ থেকে নিয়েছি, অর্থাৎ আমার ফুপির কাছ থেকে। আমি তার সাথে এই বিষয়ে কথা বলবো। এতে রেগে যায় পাল্লিপাটন এবং তাকে সেখানেই মারতে শুরু করে। রাতের বেলা লীলা পাল্লিপাটনের স্ত্রীর কাছে আসে। সে তাকে সবসময় টিচার বলেই ডাকত। লীলা বলে, টিচার কালকে আমার ছুটি লাগবে। আথিরা বলে কালকেই তো তুমি ছুটি নিলে। লীলা বলে, স্কুলে প্যারেন্টস মিটিং ডেকেছে, সেখানে যেতেই হবে। আথিরা বলে, ঠিক আছে। লীলা তার কিছু কাজ শেষ করে সে বাড়ি থেকে চলে আসবে। এদিকে আথিরাকে দেখা যায় পাল্লিপাটনের সাথে এসে কথা বলে। আথিরা বলে, তুমি পিটারের সাথে রাস্তায় ঝামেলা কেন করেছ? কি হয়েছে তোমার? আমি তোমাকে আগেও বলেছি এই বিষয়টা নিয়ে তুমি পিটারকে আর কোনো কথা শোনাবে না, তার সাথে ঝামেলা করবে না। কেন এসব করেছ? আর এই বিষয়টা নিয়ে আথিরা এবং পাল্লিপাটনের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগে। পাল্লিপাটন তাকে বারবার বলছিল চিৎকার না করার জন্য, তার শব্দ ভালো লাগে না, কিন্তু আথিরা তার কোনো কথাই শুনছিল না। আর এভাবে একটা সময় পাল্লিপাটন আথিরার গলা চেপে ধরে। আর তাদের এই ঝগড়ার শব্দ শুনতে পায় লীলা। লীলা একটু চুপি দিয়ে দেখে আর সেখানে অনেক ভাঙচুরের শব্দ শুনতে পায়। সে কিছু বলতে যাবে, কিন্তু তারপরেও সে ভাবে পাল্লিপাটন লোকটা এমনই। সে সেখান থেকে চলে আসে। আর এইদিকে আথিরা আর পাল্লিপাটনের ঝগড়াটা বেড়ে যাচ্ছিল। বাইরে থেকে অনেক ভাঙচুরের শব্দ শুনতে পায় লীলা। লীলা পরের দিনে ছুটিতে থাকার কথা থাকলেও সে কাজে আসে, কিন্তু আসার পরেই দরজা বন্ধ দেখতে পায়, কারণ সেই টিচার অর্থাৎ আথিরা তার জন্য পেছনের দরজাটা সবসময় খুলেই রাখত, কিন্তু আজকে সেটা বন্ধ। লীলা ভাবে সামনে যেয়ে নক করবে, কিন্তু সামনেও কাউকে দেখতে পায় না। সে কলিং বেল চাপারও সাহস পায় না। সে আথিরাকে টিচার বলে কয়েকবার ডাকেও, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। ভয় পেয়ে যায়। গতরাতে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়েছিল। পাল্লিপাটন লোকটা আথিরার সাথে কিছু করেছে কিনা লীলা আরও বেশি ভয় পেয়ে যায়। সে একটা সময় অনেক সাহস নিয়ে দরজায় নক করে। কয়েকবার নক করতেই পাল্লিপাটন দরজা খুলে আর জিজ্ঞেস করে, কি হয়েছে আর তুমি এখানে কেন? তোমার তো আজকে ছুটিতে থাকার কথা ছিল। লীলা বলে, স্কুলের প্যারেন্টস মিটিংয়ে আমার হাজব্যান্ড গিয়েছে, তাই ভাবলাম কাজে চলে আসি। টিচার কোথায়? পাল্লিপাটন বলে, সে মাথুরায় গেছে। কিন্তু লীলা উঁকি মেরে দেখে ভেতরের সবকিছু ভেঙে চুরে একাকার অবস্থা। রক্তের কিছুটা ছাপও দেখা যাচ্ছিল। এতে সে আরো ভয় পেয়ে যায়। পাল্লিপাটন তাকে বলে, তুমি আজকে চলে যাও, কালকে এসো। লীলা সেখান থেকে চলে আসছিল, কিন্তু তারপরও তার মন সায় দিচ্ছিল না। সেখানেই লীলা অনেক সাহস করে আথিরার মোবাইলে কল করে, কিন্তু সে দেখতে পায় যে আথিরার মোবাইলটা সেই রুমের ভিতরেই বাজছে। এতে সে আরও ভয় পেয়ে যায়। সে বাইরে চলে আসে। তারপরেও এছাড়া সে আস্তে আস্তে পাল্লিপাটনের শার্টেও কিছুটা রক্ত দেখতে পায়। লীলা অনেক ভয় পেয়ে যায় আর সে নিশ্চিত হয়ে যায় গতকাল রাতে এই বদমেজাজি পাল্লিপাটন তার স্ত্রী আথিরাকে খুন করেছে। সেখান দিয়ে আসার সময় লীলা সুরাকে দেখতে পায়। কিছুক্ষণ ভাবার পরে সে সুরার কাছে আসে আর সবকিছু খুলে বলে। এটা শুনে সুরা এবং তার বন্ধু অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না এখন তারা কি করবে। লীলা বলে, ওই পশুরা যদি জানতে পারে যে আমি জেনে ফেলেছি সে তার স্ত্রীকে খুন করেছে, তাহলে ও আমাকেও মেরে ফেলবে। আমার এখন অনেক ভয় করছে। সুরা বলে, তুমি কান্নাকাটি করো না, তুমি এখান থেকে চলে যাও। তোমার কান্নাকাটি দেখলে চারপাশে মানুষ জড়ো হয়ে যাবে এবং তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। আমরা বিষয়টা দেখে তারপরে তোমাকে জানাচ্ছি।
অন্যদিকে সুরার বন্ধু তাকে বলে, আমাদের উচিত পুলিশকে কল করা, এটা একটা মার্ডার কেস, কোনো চুরির কেস নয়। আমরা যদি আগ বাড়িয়ে সেখানে চলে যাই আমরাও সেখানে ফেসে যেতে পারি। এদিকে পাল্লি পাঠানকে দেখা যায় ঘরের সেই ভাঙাচোরা জিনিসগুলো ঠিকঠাক করছিল, পরিষ্কার করছিল। অন্যদিকে সুরা আর তার বন্ধু লুকিয়ে লুকিয়ে সে বাড়িতে আসে আর জানলা খুলে দেখতে পায় পাল্লি পাঠান কি করছে। তারা পুরো জিনিসটা দেখে হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে এখানে একটা ধস্তাধস্তি মারামারি হয়েছে। এছাড়া যখনই তারা সেখানে পাল্লি পাঠানের শার্টের রক্ত দেখতে পায় তারা আরও বেশি ভয় পেয়ে যায়। এছাড়া পাল্লি পাঠানকে তারা একটা কোদাল হাতেও দেখতে পায়। এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা। যখনই পাল্লি পাঠান তার দিকে দেখতে যাবে তারা দুজনেই সেখানে দৌড়ে পালিয়ে চলে আসে। তারা আবারও লীলার কাছে আসে আর বলে, তুমি যেটা বলেছ সত্যিই বলেছ, আমরাও সেটা দেখেছি। নিশ্চিত সে তার স্ত্রীকে মেরে ফেলেছে আর মাটি চাপার দেওয়ার জন্যই কোদাল নিয়ে বাইরে বের হচ্ছিল। ও একটা ক্রিমিনাল, ওকে শাস্তি দেওয়ার জন্য আমাদের কোনো কিছু একটা করতেই হবে, তুমি ভয় পেও না। এরপরেই দেখা যায় সে শিবু নামের আরও একজনকে কল করে এবং তার কাছে যায়, তাকে সবকিছু খুলে বলে আর একে একে পুরো বিষয়টা জানাজানি হয়ে যায়। কিন্তু কেউ তার বাড়ির সামনে যেয়ে কথা বলার সাহস পায় না। সবাই দূর থেকে আলোচনা করতে থাকে তারা এখন কি করবে। সুরা তাদের বলে, আমি নিজের চোখে দেখেছি, ও সবকিছু পরিষ্কার করে ফেলবে। আমরা যত লেট করব ও তত বেশি পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে। সেখানে পঞ্চায়েত মেম্বারদের একজন বলে, আমার একজন পুলিশ বন্ধু আছে, আমি তাকে এখনই কল করে সবকিছু জানাচ্ছি। তখনই সে আশুকান নামের একজন পুলিশ অফিসারকে কল করে। সে তখন পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য একটা বাড়িতে এসেছিল। সবকিছু শোনার পরে বলে, ঠিক আছে আমরা আসছি। সে রামাত্তা নামের আরও একজন পুলিশ অফিসারকে নিয়ে সেখানে চলে আসে। ঘটনাস্থলে আসার পরে রামাত্তা স্মোক করছিল আর আশুকান শুনছিল। যখনই তারা শুনতে পায় এই কেসটা পাল্লি পাঠানের নাম নিয়ে, তখনই সে তার ধূমপান থামিয়ে দেয় আর জিজ্ঞেস করে, কার নাম বললে? পাল্লি পাঠান। তারা বলে, হ্যাঁ। এই পাল্লি পাঠানের নামটা শুনতেই রামাত্তা কেন যেন আরও বেশি সিরিয়াস হয়ে যায়। তার ব্যবহার দেখে বোঝা যাচ্ছিল রামাত্তা হয়তো পাল্লি পাঠানকে আগে থেকে চেনে, অথবা অতীতে দুজনের মধ্যে কোনো একটা কিছু হয়েছিল। সাথে সাথেই রামাত্তা এবং আশুকান সেখানে চলে আসে। রামাত্তা সেখানে বারবার কলিং বেল চাপতে থাকে। এতে রেগে গিয়ে একটা সময় পাল্লি পাঠান দরজা খোলে আর রামাত্তাকে দেখার পরে সে চিনে ফেলে। জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রামাত্তা বলে, শুনলাম তো আমার বাড়ির সামনেই একটা প্রপার্টি বিক্রি করা হবে, সেটারই খোঁজ নিতে এসেছি। সেখানে পাল্লি পাঠান তাকে ব্রোকার বলে অপমান করে। পাল্লি পাঠান বলে, এই সম্পর্কে সে কিছু জানে না, তারা এখন চলে যেতে পারে। রামাত্তা বলে, তার এক গ্লাস পানি লাগবে। পানি আনতে গেলেই রামাত্তা তাকে বলে, তুমি তোমার স্ত্রীকে বলো পানিটা দিয়ে যেতে। এটা শুনে পাল্লি পাঠান একটু হাসে, এরপরে নিজে যেই পানি নিয়ে আসে। আশুকান বলে, আপনি কেন ওকে সরাসরি বলছেন না? রামাত্তা তাকে চুপ করিয়ে দেয় আর বলে, চুপ থাকো। এরপরে রামাত্তা পানির গ্লাস হাতে নিয়ে বারবার তার স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে থাকে যে আথিরা কোথায় গেছে। একটা সময় পাল্লি পাঠান বলে, সে মাথুরায় গেছে। এরপর হঠাৎ করে আশুকান বলে, আমরা একটা কমপ্লেন পেয়েছি আপনার স্ত্রী মিসিং। এটা শুনে পাল্লি পাঠান হাসে আর বলে, আমার স্ত্রী মিসিং, সেই কমপ্লেনটা তো আমার করা দরকার, অন্য কেউ কেন করবে? তখন রামাত্তা বলে, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীর সাথে কন্ট্যাক্ট করো, তাকে ফোন করো। পাল্লি পাঠান বলে, সম্ভব না, কারণ সে তার ফোনটা বাড়িতে রেখে গেছে। রামাত্তা বলে, এত দূর গেছে আর ফোনটা বাড়িতে রেখে গেছে? পাল্লি পাঠান বলে, ভুলে রেখে গেছে। তখনই আশুকান সেখানে ভাঙা টিভিটা দেখতে পায় এবং রামাত্তাকে দেখায়। রামাত্তা পাল্লি পাঠানকে বলে, আমরা জানি গতকাল রাতে এখানে কি হয়েছে, পুরো বিষয়টা আমাদের খুলে বলো এবং তোমার স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছ সেটা বলো। পাল্লি পাঠান হাসে। পাল্লি পাঠান বলে, তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। একে তো তুমি ইউনিফর্মে নেই, তার উপর তোমার সাথে কোনো সিআই বা এসআই নেই, এছাড়া কোনো রিটেন কমপ্লেনও নেই, তাই তুমি আমাকে প্রশ্ন করতেই পারো না। রামাত্তা বুঝতে পারে যে পাল্লি পাঠান ঠিকই বলেছে। পাল্লি পাঠান আরও বলে, তোমার মতো একজন এএসআই যদি আমাকে প্রশ্ন করে তাহলে সেটা আমার অপমান, তো তোমরা এখন যেতে পারো। আশুকান তখন মুখ ফসকে বলে ফেলে, যদি কিছু নাই হয়ে থাকে তাহলে আপনার শার্টে রক্ত আসলো কোথা থেকে? এটা শোনার পরে পাল্লি পাঠান একটু ঘাবড়ে যায়। সে একটু থেমে বলে, এটা মুরগির রক্ত, মুরগি কাটতে যেয়ে রক্ত লেগে গেছে। রামাত্তা জিজ্ঞেস করে, শোল্ডারে কিভাবে রক্ত লাগলো? পাল্লি পাঠান বলে, তোমরা এখন যেতে পারো। এরপরে রামাত্তা সেখান থেকে বের হয় আর আসার আগে বলে, আবারও আসবো আমরা। এদিকে এসআই হামিদকে দেখানো হয় যে তার স্ত্রীর সাথে কথা বলছিল। সে বলে সে ডিএসপির সাথে কথা বলেছে, তার ট্রান্সফারটা 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। ঠিক ওই সময়টাতে সেখানে রামাত্তা এবং আশুকান আসে এবং তাকে সবকিছু খুলে বলে। কিন্তু হামিদ তাদের বলে, কোনো রিটেন কমপ্লেন নেই, শুধুমাত্র কয়েকজন লোকের মুখের কথায় আমরা এভাবে কিছুই করতে পারি না। এছাড়া তোমরা সেখানে যাওয়ার পরে কোনো প্রমাণও নেই। তখন রামাত্তা সবকিছু খুলে বলে যে পাল্লি পাঠান একজন প্রন ক্রিমিনাল আর ও আইনের সবকিছু জানে। আমরা যত দেরি করে যাব ও তত বেশি সুযোগ পাবে ওর ক্রাইমকে মুছে ফেলার জন্য। ও নিজেও অনেক ক্রিমিনালকে বাঁচানোর জন্য বিভিন্ন অ্যাডভাইস দেয় উকিলদের। ও আইনের সব পথঘাট জানে, তাই আমাদের দ্রুত অ্যাকশন নেওয়া দরকার।
এদিকে পাল্লি পাঠানকে দেখা যায় তার বাড়ির সামনে থাকা একটা মুরগিকে কেটে সেটার রক্ত তার একটি শার্টে লাগাতে থাকে আর তার গায়ের শার্টটা সে পুড়িয়ে ফেলে। এদিকে হামিদ বলে, আমি 2-1 দিনের মধ্যেই ট্রান্সফার হয়ে যাব, এখন কি এই ঝামেলার মধ্যে আমার জড়ানো উচিত? রামাত্তা বলে, স্যার আপনি টেনশন করবেন না, আপনার কিছু হবে না, পুরো বিষয়টা আমরা দেখব। অবশেষে হামিদ রাজি হয় এবং তারা পুলিশের ইউনিফর্ম পরে সেদিকে আসতে শুরু করে। আর গ্রামবাসীরা যখনই দেখে যে পাল্লি পাঠানের বাড়ির দিকে পুলিশ যাচ্ছে, তারা সবাই ভিড় করে সেখানে। একটা সময় দেখা যায় হামিদ ভেতরে ঢুকে যায় আর পাল্লি পাঠানের সাথে কথা বলতে থাকে, আর বাকিরা তার পুরো বাড়িটা সার্চ করতে থাকে। হামিদ জিজ্ঞেস করে, আপনার স্ত্রী কোথায়? পাল্লি পাঠান সবকিছু বলে যে তার স্ত্রীর কলিগ তাকে যেতে বলেছে আর এই জন্যই সে মাথুরায় গেছে, আর যাওয়ার সময় ফোনটা একাই রেখে গেছে, ভুলে রেখে গেছে বাড়িতে। হামিদ বলে, তাহলে আপনার স্ত্রীর কলিগকে কল করুন। পাল্লি পাঠান বলে, তার নাম্বার আমার কাছে নেই, হয়তো আমার স্ত্রীর মোবাইলে থাকতে পারে। হামিদ বলে, সেই মোবাইলটা ওপেন করুন, সেখান থেকে নাম্বার নিন। পাল্লি পাঠান বলে, সেটা লক করা, সেটার লক আমি জানি না। হামিদ বলে, লক খোলার ব্যবস্থা পুলিশ করবে। কিন্তু পাল্লি পাঠান বলে, সেটা একটা ফিঙ্গারপ্রিন্ট লক, আপনারা চাইলেই এভাবে খুলতে পারেন না কারো পারমিশন ছাড়া। এদিকে তারা পুরো বাড়ি খোঁজার পরেও একটা প্রমাণও পায় না। এরপরে বাইরে আশুকান সেই রক্তমাখা শার্টটা দেখতে পায় যেটা পাল্লি পাঠান রেখেছিল, পরে সেটা নিয়ে আসে, কিন্তু গন্ধ শুকে তারা বুঝতে পারে এটা মানুষের রক্ত নয়। হামিদ পাল্লি পাঠাকে বলে, তুমি সবকিছু খুলে বলো, তোমার স্ত্রীর সাথে তুমি কি করেছো খুলে বলো, আমি তোমাকে সহায়তা করব। কিন্তু পাল্লি পাঠা মুখ খোলে না আর বলে, আপনারা কমপ্লেন করেছেন, যে আপনাদের কাছে কমপ্লেন করেছে তার কাছে জেনে নিন আমি তাকে কি করেছি। এদিকে গ্রামবাসীরা বলাবলি করতে থাকে, বেচারা আথিরা হয়তো তাকে মেরে তার বডিটা পুড়িয়ে ফেলেছে, না হলে কোথাও পুঁতে ফেলেছে। এদিকে হামিদ তার স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে দেখতে পায় মিডিয়ার লোকেরা সেখানে চলে এসেছে। তখনই হামিদ রামাত্তার সাথে কথা বলে আর বলে, এখন বিষয়টা আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে, মিডিয়া এখানে চলে এসেছে, গ্রামবাসীরা চলে এসেছে, আমরা যদি এখান থেকে খালি হাতে ফিরে যাই তাহলে আমাদের নিয়ে মানুষ নানা কথা বলবে, কেরালা পুলিশের মান সম্মান চলে যাবে। রামাত্তা বলে, আপনি টেনশন করবেন না, আমি বিষয়টা দেখছি। এরপরে সে রেগে যায় পাল্লি পাঠানের কাছে আর বলে, তুমি কোথায় রেখেছো তোমার স্ত্রীর বডিকে, বলো আমাদের। পাল্লি পাঠান কিছুই বলে না। এরপরে সে পাল্লি পাঠানের কলার ধরে বাইরে নিয়ে আসে। গ্রামবাসীরা আর মিডিয়ার লোকেরা সেটা দেখতে থাকে। ঠিক ওই সময়টা দেখা যায় সেখানে একটা অটো আসে, আর অটো থেকে সবাইকে অবাক করে দিয়ে আথিরা নামে। আথিরা সেখান থেকে আসতেই সবাই বলতে থাকে, আরে এ তো টিচার, মারা যাওয়া টিচার ফিরে আসলো কি করে? সেখানে আসার পরে পুলিশও চমকে যায়। এটা দেখার পরে হামিদ, রামাত্তা সহ বাকি পুলিশরা সেখানে ফেসে যায়। এখন তারা কি করবে? এরপরে তারা আথিরার সাথে কথা বলে এবং পুরো বিষয়টা খুলে বলে, আর সেখানে আথিরাকে সরি বলে তারা চলে আসে। কিন্তু সেই রবি পুলিশদের আটকায় আর বলে, এভাবে একজন গ্রামবাসীকে অপমান করে আপনারা চলে যেতে পারেন না, আপনাদের সবার সামনে ওনাকে সরি বলা দরকার। এটাতে সবাই রাজি হয়ে যায় এবং সবাই শরগোল করতে থাকে। আর রামাত্তাকে বলা হয় পাল্লিপাটাকে সরি বলার জন্য। অবশেষে হামিদও তাকে বলে যে, কথা বাড়িও না, যেটা বলেছি সেটা করো, ওনাকে যে সরি বলো। রামাত্তাও সেখানে যে সরি বলতে যাবে তখনই পাল্লিপাটা বলে, আমার কারো কাছ থেকে সরি লাগবে না, এখান থেকে কোনো গোলমাল শব্দ না করে তাড়াতাড়ি চলে যাও সবাই। সবাই যে যার মতো চলে যায়। কিন্তু এই বিষয়টা মিডিয়া অনেক হাইপ তোলে, আর সোশ্যাল মিডিয়াতে কেরালা পুলিশকে নিয়ে, বিশেষ করে রামাত্তাকে নিয়ে ট্রল শুরু হয়। রাতে থানায় আসার পরে রামাত্তা একের পর এক ফোনে এই ধরনের ট্রল দেখতে থাকে। সে মদ খায় আর প্রচণ্ড রেগে যায়। এরপরে সেলে থাকা একজন কয়েদিকে মারতে থাকে এবং তার উপরে নিজের রাগ ঝাড়তে থাকে। এদিকে হামিদকে ডিএসপি কল করে আর বলে, তুমি এটা কি করেছ? কেরালা পুলিশের মানসম্মান সব ডুবিয়ে দিয়েছ। একটা প্রপার ইনফরমেশন কমপ্লেন না পাওয়া পর্যন্ত তুমি কিভাবে ওই বাড়িতে রেড করতে গেলে? এই বলে সে তার ট্রান্সফারটা বাতিল করে দেয়। এতে হামিদোর মনটা খারাপ হয়ে যায়, কারণ এই ট্রান্সফারটা তার অনেক জরুরি ছিল। সে সেখানে আসে এবং রামাত্তা সহ বাকি সবাইকে বলে তার ট্রান্সফারটা বাতিল হয়ে গেছে। সবাই তাকে সরি বলে, কিন্তু হামিদ বলে, যার জন্য হয়েছে তাকে আমি ছাড়ব না। রামাত্তা, হামিদ, আশোকান সবাই রেগেছিল। তারা বলে, নিশ্চয়ই ওই রাতে কিছু একটা হয়েছে, না হলে শার্টের রক্ত আর জিনিসপত্রগুলো ওইভাবে ভাঙা থাকতো না। ওই রাতে হয়তোবা তার স্ত্রী নয়, অন্য কেউ মারা গেছে, অন্য কেউকে সে খুন করেছে, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। হামিদ রামাত্তাকে জিজ্ঞেস করে, আপনি পাল্লিপাটানকে কি করে চেনেন? তার সাথে আপনার অতীতে কি কোনো ঘটনা ঘটেছিল? আর আপনাকে দেখলাম একটু রেগে যাওয়ার জন্য, আপনি কি পাল্লিপাটানের উপরে কোনো প্রতিশোধ নিতে চেয়েছিলেন? তখন রামাত্তা বলে, না, তেমন কিছু নয়। 2 বছর আগে আমার শালার একটি কেস কোর্টে ওঠে, যার অপোনেন্টে ছিল পাল্লিপাটান। আমি যখন পাল্লিপাটানের সাথে যোগাযোগ করে সেই কেসটা সেটেল করতে চাই, সে রেগে যায় এবং আমাকে অপমান করে তাড়িয়ে দেয়। এর ফলে আমি সেখান থেকে চলে আসি, আর সেই কেসটা থেকেও। এরপরে শুনেছিলাম আমার শালা কেসটা হেরে গেছে এবং তার শাস্তি হয়েছে। কিন্তু এছাড়া আমি এরপরে পাল্লিপাটানের নামে অনেক কথা শুনেছি। সে একজন ব্রন ক্রিমিনাল।
এরপরে সে ওকালতি ছেড়ে উকিলদের সাহায্য করতে শুরু করে এবং বিভিন্ন ক্রিমিনালদের সাজা থেকে মুক্তি দেওয়ার জন্য সে কাজ করে, আর এর জন্য সে মোটা অঙ্কের টাকা নেয়। এদিকে মধ্যরাতে পাল্লি পাঠান আবারও ঘুম থেকে জেগে ওঠে এবং জেগে উঠতেই সে ঘরের বাইরে চলে আসে আর অন্য একটা রুমে এসে সেখানে একটি আলমারি সরিয়ে ফেলে। দেখা যায় সেটার পেছনে আরও একটি দরজা ছিল। সেই রুমের ভেতরে ঢুকে যায়, কিছুক্ষণ বের হয়ে আসে আর তার হাতে রক্ত লেগেছিল। এরপরে পাল্লি পাঠান তার হাতের রক্ত একটি রুমাল দিয়ে মুছে ফেলে আর সেটার সাথে সাথেই পুড়িয়ে ফেলে, অর্থাৎ সে তার কাজের কোনো প্রমাণই রাখতে চায় না। এদিকে রাতের বেলা লীলার বাড়িতে আসে সুরা আর বলে, এখন সবাই গ্রামবাসীরা আমাকে বলাবলি করছে যে আমি নাকি পাল্লি পাঠানকে অপমান করেছি। লীলা বলে, আমি তোমাকে বলেছিলাম পুলিশকে খবর দেওয়ার জন্য, আমি যেটা দেখেছি সেটা তোমাকে বলেছি, তুমি একবারই পুলিশকে বলতে গেছো, আর এখন তুমি এখান থেকে চলে যাও। পাল্লি পাঠান আমার সাথে কি করবে আমি সেই টেনশনেই আছি। সুরা এবং তার বন্ধু সেখান থেকে চলে আসে। এরপর রামাত্তা আর আশুকন কথা বলতে থাকে। তারা বলে, আমাদেরকে আগে পাল্লি পাঠানের শত্রুর লিস্ট তৈরি করতে হবে, আর এর জন্য তারা একজন লয়ারের সাথে দেখা করে, থমাস লয়ার। তার সাথে কথা বলে। থমাস বলে, পাল্লি পাঠানকে নিয়ে তোমরা এত বেশি ইন্টারেস্টেড কেন, কি হয়েছে তোমাদের? রামাত্তা বলে, আমাদের একটা কেসের ব্যাপারে ইনকোয়ারি করার ছিল। তখনই থমাস বলে, আমি এত কিছু জানি না, আসলে ও বিভিন্ন লয়ারদের হেল্প করে, হয়তো এই জন্য অনেকে ওর উপরে রেগে থাকে। এখন এই লোকদের আপনি কিভাবে ফিল্টার করবেন বা খুঁজে বের করবেন, দরকারটা আপনারা খুঁজে বের করুন। এছাড়া আমি আর বেশি আপনাদের হেল্প করতে পারবো না। রামাত্তা এবং আশুকান সেখান থেকে চলে আসার সময় থমাস বলে, আপনারা যদি ভাবেন পাল্লি পাঠানের পিছু করে আপনারা পাল্লি পাঠানকে ধরে ফেলবেন, তাহলে আপনারা বোকামি করছেন। পাল্লি পাঠান আমার বাবার সাথে অনেক বছর লয়ার হিসেবে কাজ করেছে। আপনারা যদি মনে করেন পাল্লি পাঠান কোনো ক্রাইম করেছে, তাহলে সেই ক্রাইমটাকে কিভাবে একেবারে নিটলি করতে হয় সেটা সে জানে। আর যদি সেটার পরেও কোনো এভিডেন্স থেকে থাকে, সেটাকে কিভাবে গায়েব করতে হয়, মুছে ফেলতে হয়, সেটাও ও জানে। এছাড়া সে যদি কোনো ক্রাইমে ফেসেও যায়, সেটা থেকে কিভাবে বের হতে হয় সেটাও পাল্লি পাঠান জানে। এরপরে তারা কবির আর মাইকেলের সাথে দেখা করে। তাদের কাছে পাল্লি পাঠানের শত্রুদের ব্যাপারে জানতে চায়, কিন্তু তারাও সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। কিন্তু তারপরেও তারা অন্যান্য জায়গা থেকে খোঁজ নিয়ে পাল্লি পাঠানের কিছু শত্রুর লিস্ট বের করে, যাদের মধ্যে 9 জনের সম্ভাবনা তারা বের করে যে এই 9 জনের মধ্যে হয়তো পাল্লি পাঠান কাউকে মেরে ফেলেছে। হামিদ বলে, ঠিক আছে, এই লিস্টে যারা আছে সবাইকে ভেরিফাই করুন যে সবাই ঠিকঠাক আছে কিনা। তারা সেটাই করে, সবার বাড়ি বাড়ি যে বিভিন্ন জায়গায় যেয়ে চেক করতে থাকে এবং তাদের লিস্টে থেকে এক একের নাম বাদ দিতে থাকে। সেই লিস্টে থেকে ট্যাঙ্কার সাজু নামের একজন লোককে খুঁজে পায় যে 4 দিন ধরে বাড়ি ফিরছিল না। তার স্ত্রী বলে, ও মাঝে মধ্যে এমনই করে, ফোন বন্ধ করে যায়, কোথাও চলে যায়, এরপরে আবার একাই ফিরে আসে। কিন্তু পুলিশ সন্দেহ করে এবং ট্যাঙ্কার সাজুর নামটা তার মার্ক করে রাখে। এরপরে সেই লিস্টে পিটারের নামটাও ছিল। পিটারের বাবার সাথে তারা দেখা করে এবং পিটারের বাবা সবকিছু খুলে বলে যে পিটার পাল্লি পাঠানের স্ত্রী অর্থাৎ আথিরার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল ব্যবসায়ের জন্য, কিন্তু ব্যবসায় লস করাতে সেই টাকাগুলো সে ভেঙে ফেলে। এরপরে পাল্লি পাঠান তাকে বিভিন্নভাবে প্রেশার দিতে থাকে সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এরপরে সেই রাতে পিটার এবং পাল্লি পাঠানের সাথে যে ঝগড়া হয়েছিল সেটাও বলে। এছাড়া সেই রাত থেকেই পিটার মিসিং ছিল, আর পিটারকে রাতে যখন তার বাবা কল করেছিল, পিটার বলছিল সে পাল্লি পাঠানের সাথে দেখা করতে যাচ্ছে তার বাড়িতে, আর এরপর থেকেই তার ফোনটা বন্ধ, সেও মিসিং। তাই পিটারের নামটাও তারা মার্ক করে ফেলে। এরপরে পিটার এবং সাজু এই দুজনের ব্যাপারে হামিদকে বলা হয়। হামিদ বলে, এই দুজনের ফোনের লাস্ট লোকেশন ট্রেস করো। সেখানে জানা যায় সাজুর ফোনের লাস্ট লোকেশন পাল্লিপাটার বাড়িতেই ছিল। রামাত্তা বলে, ট্যাঙ্কার সাজু এবং পিটার জবি এই দুজনের মধ্যে যে কোনো একজন ভিকটিম। পাল্লিপাটা এবং তার বাড়িটা একটা রহস্য। সেই রাতেই দেখা যায় একজন লোক লুকিয়ে লুকিয়ে একটা টর্চ লাইট নিয়ে পাল্লিপাটার বাড়িতে ঢোকে এবং বাড়ির দরজা খুলে সে ভেতরে ঢুকে যায় এবং পুরো বাড়িটা সার্চ করতে থাকে। দেখা যায় সেই লোকটা ছিল সুরা। সুরা প্রথমেই বেডরুমে উকি মারে আর দেখতে পায় পাল্লিপাটা তার বিছানায় নাই। এরপরে সে বাকি রুমগুলো উকি মারে, তখনই সে দেখতে পায় সেই আলমারিটা সরানো আর সেখানে একটা গোপন দরজা। এতে সুরা অনেক ভয় পেয়ে যায়, আর যখনই সে পাল্লিপাটার আসার শব্দ শুনতে পায় সে আরও ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই তার টর্চ লাইটটা বন্ধ করতে পারছিল না। অনেক কষ্টে সেটার আলো নিভিয়ে সে লুকিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে, আর পাল্লিপাটা সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই সুরা দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে, আর জানলা দিয়ে দেখা যায় পাল্লিপাটা এটা দেখে ফেলেছিল যে সুরা তার বাড়ির ভেতরে ঢুকেছে। কিন্তু সুরা একটুও থামে না, এক দৌড়ে একটা গাড়িতে উঠে বসে। দেখা যায় সেটা ছিল একটা পুলিশ জিপ। আসলে পুলিশই রামাত্তাই তাকে পাঠিয়েছিল সেই বাড়িতে লুকিয়ে দেখার জন্য যে পাল্লিপাটা আসলে কি করে। কিন্তু অবাক করার বিষয়টা হচ্ছে সুরা যে সেই বাড়িতে অর্থাৎ পাল্লিপাটার বাড়িতে গোপন একটা দরজা দেখেছে, এটা সে পুলিশকে বলে না।
উল্টো সে পুলিশকে বলে, আমাকে এই কেসের মধ্যে আর জড়াবেন না, পাল্লিপাটা একবার জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। তখনই পাল্লিপাটানকে দেখা যায় একটি ছবির সামনে দাঁড়িয়ে থাকতে, একটা ছেলের ছবি। আর এই ছেলেটার নাম ছিল ইভি, পাল্লিপাটান এবং আরিথার একমাত্র ছেলে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইভি মিউজিক করতে অনেক পছন্দ করত। ইভি তার বন্ধুবান্ধবদের নিয়ে গান বাজনা নিয়ে সবসময় মেতে থাকত। ইভি শারীরিক প্রতিবন্ধী ছিল, তার পায়ের সমস্যা ছিল। অন্যদিকে দেখা যায় ইভির অনেকদিনের স্বপ্ন ছিল সে মুভিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করবে। ইভি তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটি মেয়েকে ভালোবাসত। এছাড়া ইভি তার মা বাবাকে অনেক ভালোবাসত, এমনকি তাদের বাড়িতে কাজ করার লীলাকেও সে অনেক ভালোবাসত। সে তাকে কখনো কাজের লোকের চোখে দেখত না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। ইভি আর ইভির বন্ধুবান্ধবরা একদিন বাড়িতেই মিউজিক করছিল, কিন্তু এতে অনেক শব্দ হচ্ছিল যেটা পাল্লিপাটানের সহ্য হয় না। সে সেখানে এসে সবাইকে ধমকে চুপ করিয়ে দেয় আর বলে, তোমরা জানো আমার মাইগ্রেনের সমস্যা, আমি শব্দ সহ্য করতে পারি না, কিন্তু তারপরে তোমরা এমন কেন করছো? সেখানে ইভির গার্লফ্রেন্ডের সামনেই পাল্লিপাটান তার ছেলেকে অপমান করে। এতে ইভি অনেক রেগে যায় এবং তখনই বাড়ি ছেড়ে বের হয়ে আসে, কিন্তু পাল্লিপাটান একবারের জন্যও তাকে পিছু ডাকে না। এর কিছুদিন পরে ইভি এবং মাহি চলে আসে একজন মিউজিক ডিরেক্টরের বাসায়। আসলে সে একটি মুভি তৈরি করবে আর সেই মুভিতে একজন ফ্রেশার মিউজিক ডিরেক্টর লাগবে। তারা ইভে এবং মাহিকে বলে, তোমরা একটা বিজিএম তৈরি করবে, আর সেটা যদি আমাদের পছন্দ হয় তাহলে এই মুভিতে তোমরা দুজনেই মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করবে। এতে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। দেখা যায় তার কয়েকদিন পরে ইভে অবশেষে বাড়িতে ফেরে, আর বাড়িতে ফিরে এসে দেখতে পায় সেই ট্যাঙ্কার সাজু এবং তার বাবা পাল্লিপাটান সেখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। আসলে ট্যাঙ্কার সাজু তাকে কোনো কিছু একটা নিয়ে থ্রেট দিচ্ছে আর বলছে, আমার বিষয়ে আপনি নাক গলাতে আসবেন না। ঠিক ওই সময়টাতে সে ইভেকেও দেখে সেখানে। এদিকে ইভে বাড়ি ফেরার পরে তার মা তাকে একটি রুম দেখায়, সেই গোপন রুমটা। সেই রুমের ভেতরে যাওয়ার পরে ইভে অবাক হয়ে যায়, কারণ সেখানে তার মিউজিক ইনস্ট্রুমেন্ট সব ছিল যেটা তার বাবা অ্যারেঞ্জ করেছে। আসলে যেহেতু তার মিউজিকের সমস্যা ছিল অর্থাৎ শব্দে, তাই সে ইভের জন্য এমন একটা রুম বানিয়েছিল যেখানে বসে সে মিউজিক বা যাই কিছু করুক না কেন তার কানে সেই শব্দ আসবে না। এতে ইভে অনেক খুশি হয় আর সেখানে বসেই সে তার কাজটা করতে থাকে। এরপরেই সেই বিজিএমটা মিউজিক ডিরেক্টরকে শোনায় এবং তাদের অনেক পছন্দ হয়ে যায়, আর তাদের দুজনকেই নতুন মুভির মিউজিক ডিরেক্টর হিসেবে ফাইনাল করে দেয়। আর এর জন্য তারা তাকে পেমেন্টও দেয়। এতে তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। বাসায় এসে সে তার বাবাকে এটা জানায় আর বলে, এটা আমার প্রথম রোজগার। কিন্তু তার বাবা পাল্লিপাটান তেমন গুরুত্ব না দিয়ে বলে, এটা তোমার কাছেই রেখে দাও। এতে ইভের মনটা খারাপ হয়ে যায়। পরে যখন তার মা জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে, তখন পাল্লিপাটান বলে, ও রোজগার করেছে, এতেই আমরা খুশি, আর ওর টাকাটা ওই ভাঙুক। অর্থাৎ পাল্লিপাটানও তার ছেলেকে ভালোবাসত, কিন্তু সেটা সে কখনো প্রকাশ করে না। এর কয়েকদিন পরে সেই মুভির জন্য তারা একটা পার্টি করে, আর সেই পার্টিতে চলে আসে মাহি এবং ইভে। সেখানে তারা কেক কাটে, মুভি পরিচালক ডিরেক্টর সবার সাথে সেখানে কথা বলে, গল্পগুজব করে। কিছুক্ষণ পরে রাতে যখন তারা বাড়ি ফিরছিল বাইকে করে, পেছন থেকে হঠাৎ করে একটা ট্রাক তাদের বাইকটাকে ধাক্কা দেয়। তারা বাইক অ্যাক্সিডেন্ট করে পাশের একটি জঙ্গলে পড়ে থাকে। সেই ট্রাক ড্রাইভার দেখে যে তাদের অবস্থা খারাপ, কিন্তু তারপরও সে তাদের সাহায্য না করে ট্রাকটা নিয়ে আবারও সেখান থেকে পালিয়ে আসে। এরপরে সেই ট্রাকটা যখন আরও কয়েক কিলোমিটার সামনে আসে, তখন একটা পুলিশের চেকপোস্ট দেখা যায়। পুলিশ ট্রাকটাকে থামায় এবং সেই ড্রাইভারকে চেক করে সে মদ খেয়েছে কিনা। দেখা যায় সেই ড্রাইভার অনেক মদ খেয়েছে। এছাড়া তার গাড়ির হেডলাইটটাও ভাঙা ছিল, অর্থাৎ বাইক অ্যাক্সিডেন্ট করার সময় তার গাড়ির হেডলাইটটা ভেঙে যায়। পুলিশ জিজ্ঞেস করে এটা কিভাবে ভেঙেছে আর কি হয়েছে সত্যি করে বলতে। সবকিছু বলার পরে অবশেষে সেই ড্রাইভার ভয়ে বলে দেয় যে কয়েক কিলোমিটার পেছনে সে একটি বাইক অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু ভয়ে সে সেখান থেকে চলে এসেছে, কারণ সে মদ খেয়েছিল আর এই জন্যই সে ভয়টা পেয়েছে। পুলিশ তাকে নিয়ে আবারও সেখানে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে মাহি এবং ইভেকে উদ্ধার করে, তাদের হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু জানা যায় ইভে ঘটনাস্থলে মারা গেছে আর মাহিকে আইসিইউতে রাখা হয়েছে। ইভের এই মৃত্যুটা কেউ মেনে নিতে পারে না। ইভের বাবা মা, তার গার্লফ্রেন্ড এবং তার বন্ধুরা সবাই শোকাহত, কান্নায় ভেঙে পড়ে তারা। পাল্লিপাটান বলে, ইভে চলে গেছে আর এই রুমটা জুড়ে ওর স্মৃতি রয়েছে, তাই চাই না এই রুমটা আর খোলা হোক। তাই সেই রুমটার সামনে একটা আলমারি বসিয়ে দেয় পাল্লিপাটান। কয়েকদিন পরে পাল্লিপাটানের বাড়িতে ইন্স্যুরেন্সের একজন লোক আসে। আসলে ইভের নামে একটা ইন্স্যুরেন্স করা ছিল। এখন ইভের যেহেতু একটা আনন্যাচারাল ডেথ হয়েছে, তার এর বিভিন্ন কাগজপত্র লাগবে, যার পরে তারা তার টাকাটা পরিশোধ করতে পারবে। যদিও পাল্লিপাটান বলছিল তাদের এই টাকাটা লাগবে না, কিন্তু তারপরও সেই লোকটা জোর করে আর বলে ইভের পোস্টমর্টম রিপোর্ট এবং বিভিন্ন মেডিকেল রিপোর্ট তাদের দেওয়ার জন্য। পাল্লিপাটান যখনই পোস্টমর্টম রিপোর্টটা তাদের দিতে যাবে, হঠাৎ করেই তার একটা জিনিস খেয়াল করে, পোস্টমর্টমের একটা জায়গায় তার চোখটা আটকে যায় আর পোস্টমর্টমটা সে ভালো করে দেখে। এরপরে পাল্লিপাটান ডক্টরের সাথে কথা বলে। ডক্টর বলে,
ছিটকে যেয়ে কোনো একটা ভারী জিনিসের সাথে তার মাথায় আঘাত পেয়েছিল, আর এর জন্যই ইভের মৃত্যু হয়েছে। এরপরে পাল্লিপাটান মাহির সাথে দেখা করে। মাহি এখন কিছুটা সুস্থ। মাহি বলে, আমরা রাত 1টা বাজে পার্টি শেষ করে বাড়ি ফিরছিলাম। আমি বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে ট্রাকটা এসে পেছনে আমাদের ধাক্কা দেয় আর আমরা ছিটকে পড়ে যাই। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি, আর কিছুই মনে নেই আমার। পাল্লিপাটান জিজ্ঞেস করে সে ট্রাক ড্রাইভারকে দেখেছি কিনা। মাহি বলে, ছিটকে যাওয়ার পরপরই অজ্ঞান হয়ে যায়। ট্রাক ড্রাইভারের কথা কোনো কিছুই মনে নেই। এরপরে মাহি আমাকে ঘটনাস্থলে ডেকে তুলেছিল। এরপরেই আমাদের দুজনকে হসপিটালে নিয়ে আসা হয়। এরপরেই পাল্লিপাটান সেই পুলিশ অফিসারের সাথে কথা বলে যে পুলিশ অফিসাররা চেকপোস্টে সেই ড্রাইভারকে ধরেছিল। পাল্লিপাটান তাদের জিজ্ঞেস করে সেই দিন এক্স্যাক্টলি কি হয়েছে। এরপরে পাল্লিপাটান সেই ট্রাক ড্রাইভারের কাছে চলে যায় এবং তার সাথে দেখা করে। এছাড়া সেই ট্রাকটাও সে ভালো করে দেখে। সেই ট্রাক ড্রাইভার বলে সেদিন সে কিছুটা মদ খেয়েছিল, আর মদের ঘোরে হুট করে বাইকটির সামনে চলে আসে, এই জন্য সে কন্ট্রোল করতে পারেনি। এরপরে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে আসে। সে সত্যি বলছে কাজটা সে ইচ্ছে করে করেনি। এরপরে পাল্লিপাটান ক্রাইম সিনে যায়, পুরো জায়গাটাকে ভালো করে দেখে। সেখান থেকে আসার সময় রাত হয়ে যায়, আর তখনই সেখানে সে একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। সেটার ফুটেজ দেখার সময় সে দেখতে পায় সেই রোড দিয়ে একই রকম একটা ট্রাক নিয়ে যাচ্ছিল ট্যাঙ্কার সাজু। তখনই পাল্লিপাটানের মনে পড়ে ট্যাঙ্কার সাজু যখন তার বাড়িতে এসেছিল এবং তার সাথে তর্কবিতর্ক করছিল, ঠিক ওই সময়টাতে সে ইভিকে দেখেছিল। এরপরেই সে অ্যাডভোকেট থমাসের সাথে দেখা করে আর বলে ইভি মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। তার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, বরং একটা মার্ডার। এটি শুনে থমাস অবাক হয়ে যায় আর বলে, তাহলে পুলিশের কাছে কেন যাচ্ছ না? পাল্লিপাটান বলে, পুলিশ কি করবে? যে আমার একমাত্র ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। এরপরে হঠাৎ করেই পিটারকে থানায় আসতে দেখা যায়। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তারা ভেবেছিল পিটারকে অথবা ট্যাঙ্কার সাজুকে, দুজনের মধ্যে একজনকে সেই পাল্লিপাটান খুন করেছে, কিন্তু পিটারকে জীবিত দেখা যায়। পিটারকে জিজ্ঞেস করা হয় সে এতদিন কোথায় ছিল। পিটার বলে, সেই রাতে ঝগড়ার পরে আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম, আমার বাবার সাথেও ঝগড়া হয়েছিল। এছাড়া বিভিন্ন লোকেরা আমাকে কল দিচ্ছিল টাকার জন্য, আর এই জন্যই ফোনটা বন্ধ করে আমি কয়েকদিনের জন্য গায়েব হয়ে গিয়েছিলাম, নিজেকে একটু শান্ত করার জন্য। এরপরে পুলিশরা তাদের সন্দেহের লিস্ট থেকে পিটারের নামটা বাদ দেয়, বাকি থাকে একটাই, ট্যাঙ্কার সাজু। হামিদ বলে, যে করেই হোক এই ট্যাঙ্কার সাজুর খোঁজ বের করতে হবে, নয়তোবা এই ট্যাঙ্কার সাজুকেই হয়তোবা পাল্লিপাটান খুন করেছে তার বাড়িতে। রাতের বেলায় আশুকান এবং রামাত্তা চলে আসে লীলার বাড়িতে এবং তাকে সবকিছু খুলে বলে যে ট্যাঙ্কার সাজু নামের একজন লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমরা সন্দেহ করছি সেই রাতে পাল্লিপাটান ট্যাঙ্কার সাজুকেই খুন করেছে। শুনেছি তুমি তার বাড়িতে আবারও কাজ শুরু করেছ, তোমাকে আমাদের হয়ে একটা কাজ করতে হবে। তুমি ওই বাড়িতে যখন কাজ করবে তখন ভালো করে বাড়িটা চেক করবে, দেখবে কোথাও কিছু পাওয়া যায় কিনা। এমন কোনো এভিডেন্স পেলে আমাদের জানাবে। প্রথমে লীলা রাজি হয় না, কিন্তু রামাত্তা তাকে বোঝায়। অবশেষে সে রাজি হয়ে যায়। পরদিন লীলা হঠাৎ করে কাজ শেষ করার পরে তার রামাত্তার কথা মনে পড়ে। এরপরে সে দেখে যে আথিরা মনে মনে জব করছে আর পাল্লিপাটা বাইরে ফোনে কথা বলছে। এই সুযোগে কয়েকটা রুম সে ভালো করে সার্চ করে। আসলে লীলাও সেই ঘরের কথাটা জানত, এই জন্য সে আলমারিটা সরাতে যাবে। ঠিক ওই সময়টাতে শিবু নামের একজন লোক তাকে কল করে আর বলে, তোমার বাড়িতে নাকি কালকে পুলিশ আসছিল। তুমি কিন্তু পুলিশের কথা একেবারেই শোনো না, কারণ সেই রামাত্তার সাথে পাল্লিপাটানের আগে থেকেই একটা ঝগড়া ছিল। রামাত্তা হয়তোবা তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই তোমার কাছে সাহায্য চেয়েছে। আর তোমাকে যে ছবিটা দেখানো হয়েছে সেটা ছিল ট্যাঙ্কার সাজু, আর ট্যাঙ্কার সাজুকে আমি কিছুক্ষণ আগে মার্কেটে ঘুরতে দেখেছি। তার মানে পুলিশ যেটা সন্দেহ করছে সেটা একেবারেই মিথ্যে। আর এটা বলতেই লীলা আর সেই ঘরের দরজাটা খোলে না, সে সেখান থেকে চলে আসে, কারণ তার মন থেকে সন্দেহ চলে গিয়েছিল। দেখা যায় ট্যাঙ্কার সাজু থানায় এসে দেখা করে। সবাই তাকে জিজ্ঞেস করে সেই কয়েকদিন কোথায় ছিল আর তার ফোন বন্ধ কেন ছিল। পুলিশের জেরাতে একটা সময় ট্যাঙ্কার সাজু বলে আসলে তার আরও একটি স্ত্রী রয়েছে, কিন্তু সেই স্ত্রীর কথা তার প্রথম স্ত্রী জানে না, আর মাঝে মধ্যে সে তার স্ত্রীর সাথে যে থেকে আসে, আর এই জন্যই ফোনটা বন্ধ করে দেয় যাতে তার প্রথম স্ত্রী এই বিষয়ে কোনো কিছু জানতে না পারে। পাশেই কোনো একটা কাজে এসেছিল রবি। রবি যখন এটা শুনতে পারে সে বুঝতে পারে পুলিশ এখনও সেই কেসটা নিয়েছে, অর্থাৎ তারা পাল্লিপাটানকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই তাকে ইঙ্গিত করে সে বলে, কোনো বাঘকে শিকার করতে যদি কোনো বিড়ালকে পাঠানো হয় তাহলে অবস্থা তো এমনই হবে। আর এটা যখন রামাত্তা শুনতে পায় সে প্রচণ্ড রেগে যায়। সে বাইরে চলে আসে, আশুকানও আসে আর বলে, স্যার আমাদের সমস্যা কোথায়, আমরা কোথায় ভুল করছি? ওই দিন যে ও একটা ক্রাইম করেছে এটা নিশ্চিত, কিন্তু কাকে মেরেছে এটা কেন আমরা খুঁজে বের করতে পারছি না। তখনই রামাত্তা সেখানে দেয়ালেই কিছু লেখালেখি করতে থাকে। আসলে সে বুঝতে পারছিল যে হয়তোবা পাল্লিপাটান সেখানে কোনো একটা ক্রাইম করেছে, কাউকে খুন করেছে বা কিছু একটা করেছে, কিন্তু কাকে করেছে এটা তারা কিভাবে খুঁজে বের করবে। সে আরও একটা নকশা তৈরি করে, অর্থাৎ রামাত্তা হেরে যাওয়ার পাত্র নয়,
সে তার ইনভেস্টিগেশন চালিয়ে যাবে। এরপরেই দেখা যায় পাল্লিপাটান একটা সময় রাতের বেলা সেই রুমটাতে আসে, আর সেই রুমটাতে একটা লোককে চেয়ারের সাথে বাঁধা ছিল, আর সেই লোকটা আর কেউ ছিল না, সে ছিল ইভির বন্ধু মাহি। আর মাহিকেও সে তার সন্দেহের লিস্টে রেখেছিল, আর এই কয়েকদিন সে তাকেই এখানে আটকে রেখেছিল। কিন্তু কেন? এর আগের কয়েকদিনের ঘটনা দেখানো হয় যেখানে পাল্লিপাটান মাইকেলের সাথে দেখা করে। এরপরেই একটা জিপিএস ট্র্যাকার এবং নেটওয়ার্ক জ্যামার তার কাছ থেকে নেয়। মাইকেল বলে কোনো কাজ করতে হলে আমাদের বলুন, কিন্তু পাল্লিপাটান বলে এই কাজটা আমি নিজেই করব। এরপরে সেই রাতে পাল্লিপাটান তার স্ত্রী আথিরাকে মাথুরায় পাঠিয়ে দেয়। এদিকের রাস্তায় হঠাৎ করে মাহির গাড়িটা বন্ধ হয়ে যায়। সে আসলে কোথাও যাচ্ছিল। ঠিক ওই সময়টাতে দেখা যায় সেখানে পাল্লিপাটান গাড়ি নিয়ে যাচ্ছিল। মাহিকে দেখে গাড়ি থামায়। মাহি বলে আমি পুনে যাব, আমাকে একটু রেলওয়ে স্টেশন পর্যন্ত নামিয়ে দিলে ভালো হয়। পাল্লিপাটান বলে ঠিক আছে, আমিও যাব ওইদিকে। আমি প্রথমে একটু বাড়িতে যাব, তারপর সেখান থেকে তোমাকে রেল স্টেশনে নামিয়ে দেব। মাহি রাজি হয়ে যায় এবং গাড়িতে উঠে বসে। পাল্লিপাটান তাকে জিজ্ঞেস করে পুনেতে কেন যাবে। মাহি বলে একটা মুভিতে কাজ করার জন্য। এরপরেই দেখা যায় হঠাৎ করেই পাল্লিপাটান একটা শর্টকাট নেয়। মাহি বলে এদিক দিয়ে কেন যাচ্ছেন? পাল্লিপাটান বলে শহর দিয়ে অনেক জ্যাম হবে, এদিক দিয়ে খুব তাড়াতাড়ি হবে। মাহি বলে ঠিক আছে। এরপরে তারা দুজনেই পাল্লিপাটানের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরপরই মাহি তার মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছিল না। আসলে সে কাউকে কল দেবে, কিন্তু নেটওয়ার্কই পাচ্ছিল না। এদিকে পাল্লিপাটান ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে ফেলে। এরপরে পাল্লিপাটান মাহিকে বলে আমার ছেলেকে কেন খুন করেছ? ও সবসময় তোমাকে ভাইয়ের মতো মনে করত, কেন ওকে খুন করলে? মাহিও অবাক হয়ে যায়, বলে আমি ওকে কেন খুন করব? পাল্লিপাটান বলে আমি যখন প্রথমবার পোস্টমর্টম রিপোর্টটা ভালো করে দেখি তখনই দেখতে পাই তার মৃত্যুটা হয়েছিল ৩টে থেকে ৩:৩০টায়, কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছিল ১টা ৩০-এ। আর পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল যে আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে সেটা মারা যাওয়ার কিছুক্ষণ আগে হয়েছে, কয়েক ঘন্টা আগে নয়। এছাড়া ডক্টরও বলেছে ইভের মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, অথবা সে আঘাত পেয়েছে, সেটা রড হতে পারে বা বড় কোনো পাথর হতে পারে। আমি সেই জায়গার সিসিটিভিও চেক করেছি। ওই সময়টাতে অর্থাৎ ১টা ৩০ থেকে ৩টা ৩০-এর মধ্যে ৩টা গাড়ি সেদিক দিয়ে গিয়েছিল, ২টা ট্রাক আর একটা কার। একটা সিসিটিভি থেকে অন্য একটা সিসিটিভি ক্যামেরা ক্রস করতে প্রত্যেকটা গাড়ির কমপক্ষে ২৫ মিনিট সময় লাগবে, আর ৩টা গাড়ি ঠিক সময় মতো সিসিটিভি ক্যামেরাগুলো ক্রস করেছে। তার মানে ওই সময়টাতে শুধুমাত্র তুমিই ছিলে যেখানে মাহির সাথে, যে তাকে খুন করতে পারে। এরপরে আমি যখন তোমার সাথে দেখা করি আমি যেমনটা মনে মনে ভেবেছিলাম তুমি তেমনটাই বলেছ, ঠিক একই ঘটনা। কিন্তু শেষে যে কথাটা বলেছ সেটা যদি তুমি না বলতে আমি কখনোই তোমাকে ফলো করতাম না। তুমি বলেছিলে তুমি অজ্ঞান ছিলে আর মাহি তোমাকে জাগিয়েছে। তার মানে অ্যাক্সিডেন্টের পরেও মাহি জীবিত ছিল, এরপরে তুমি তাকে খুন করেছ। অবশেষে একটা সময় মাহি স্বীকার করে নেয় সেই ইভেকে খুন করেছে। পাল্লিপাটান বলে কেন? ও সবাইকে ভালোবাসত, তুমি ওকে খুন কেন করলে? মাহি বলে ও সবসময় আমার থেকে আমার সবকিছু কেড়ে নিত। আমি মিউজিকটা শিখতে শুরু করি, ও আমার দেখা দেখি ও মিউজিক শিখতে শুরু করে। এরপরে আমি একটা মুভি থেকে অফার পেয়েছিলাম, আমি ইভেকে জানাইনি, নিজেই কাজটা করি। কিন্তু সেই মিউজিক ডিরেক্টরের আমার মিউজিকটা পছন্দ হয়নি। এরপরে মুভিটা যাতে হাতছাড়া না হয়ে যায় তাই বাধ্য হয়ে আমি ইভেকে জানাই। কিন্তু ইভে যে মিউজিকটা তৈরি করে সেটা সেই মিউজিক ডিরেক্টরের পছন্দ হয়, আর একটা সময় মুভিটা কনফার্ম হয়ে যায়। কিন্তু সেই ডিরেক্টর আমার চাইতে বেশি ইভেকে প্রায়োরিটি দিতে থাকে। এমনকি সে পার্টিটাতেও বলতে থাকে আমি তো জানি তুমি এই মিউজিকে কোনো কাজই করনি, পুরো কাজটাই ইভে করেছে, তাই না? তুমি অনেক ভাগ্য করে ওর মতো একজন বন্ধু পেয়েছ। মাহি বলে আমি আর আমার অপমানটা মেনে নিতে পারছিলাম না। এর আগেও আমি ওকে অনেকবার মারার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। কিন্তু সেই দিন সুযোগটা আমার কাছেই চলে আসে, সেই বাইক অ্যাক্সিডেন্টের পরে প্রথমে ইভেরই জ্ঞান ফেরে, এরপরে সে আমার জ্ঞান ফেরায়। সেখানে আমরা দুজন কথা বলতে থাকি। অনেকক্ষণ ওয়েট করার পরেও কেউ আমাদের উদ্ধার করতে আসছিল না। এই জন্য ইভে দাঁড়িয়ে ফোন করার চেষ্টা করে, কিন্তু সেখানে ফোনের সিগন্যালটাও পাচ্ছিল না। ওই সময়টাতে আমার মাথায় প্ল্যান চলে আসে। দেখা যায় ওই সময়টাতে একটা রড দিয়ে ইভের মাথায় আঘাত করে মাহি, আর সেখানে মারা যায় ইভে। মারা যাওয়ার সময় ইভে শুধু অবাক চোখে মাহিকে দেখছিল। তার চোখে মুখে একটাই প্রশ্ন ছিল, কেন সে এমনটা করল? এরপরে মাহি বলতে থাকে এখন সেই মুভিতে মিউজিক ডিরেক্টর হিসেবে শুধু আমার নামটাই থাকবে, মাহি। এরপরেই সে পাল্লিপাটানকেও মারতে শুরু করে, বলে তুমি যেন অনেকবার ভুল করে ফেলেছ, এখন তোমাকেও মরতে হবে। কিন্তু পাল্লিপাটান তার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য মাহিকে সেখানে মারতে থাকে। দুজনের মধ্যে দুর্ধর্ষ একটা ফাইট হয়, আর সেই ফাইটের সময় যখন মাহি অনেকটা আহত হয় তখন তার রক্তমাখা হাত দিয়েই পাল্লিপাটানের শার্টে ধরেছিল, যার ফলে সেই রক্তের দাগটা লেগে গিয়েছিল। পাল্লিপাটান একটা সময় মেরে আহত করে ফেলে মাহিকে, এরপরেই তাকে ওই ঘরটাতে নিয়ে আটকে রাখে। মাহি এরপরে পাল্লিপাটানকে বলে তুমি কি ভেবেছ তুমি আমাকে এখানে মেরে পার পেয়ে যেতে পারবে? পুলিশ তোমাকে খুঁজে পাবে না? পাল্লিপাটান বলে
খুঁজে কিভাবে পাবে, কারণ আমি তোমাকে আমার জালে ফাঁসিয়েছি। এরপরেই বলে, তোমার কি মনে হয় তোমার গাড়িটা একা একাই মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেছে? তখনই দেখা যায় পাল্লি পাঠান আগে থেকেই মাহির গাড়িতে কোনো কিছু করে রেখেছিল, যাতে করে সেটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। এরপরে তার গাড়িতে সেই জিপিএস ট্র্যাকারটা লাগিয়ে দিয়েছিল, অর্থাৎ মাহি যেদিকে যায় যাতে পাল্লি পাঠান তাকে ফলো করতে পারে। আর পাল্লি পাঠানের গাড়িতে মাহি ওটার আগে থেকেই নেটওয়ার্ক জ্যামারটা লাগিয়ে রেখেছিল, যাতে পুলিশ যখন মাহির লাশ লোকেশন চেক করতে যাবে সেটা যেন পাল্লি পাঠানের বাড়ি না দেখায়, সেই রোড দেখাবে গাড়ির কাছাকাছি। পাল্লি পাঠান যে তাকে গাড়িতে করে নিয়ে এসেছে সে এমন কিছু রোড বাছাই করেছে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা থাকবে না, কারণ কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে সেটা পাল্লি পাঠান আগে থেকেই চেক করে রেখেছিল। এছাড়া যে সময়টাতে যে রোড দিয়ে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি কেউ দেখার পসিবিলিটি নেই, কারণ এই গ্রামের মানুষ অনেক আগেই ঘুমিয়ে পড়ে। এরপরে পাল্লি পাঠান বলে, আর আমি নিশ্চিত করে বলছি পুলিশ বা তোমার পরিবারের লোক কেউ কখনো তোমার বডিটা খুঁজেও পাবে না। এরপরেই সেই বিজিএমটা ছাড়ে আর বলে, এই মিউজিকটার জন্যই তো তুমি আমার ছেলেকে মেরেছ। মিউজিকটা ল্যাপটপে ছাড়ার পরে পাল্লি পাঠান সেই রডটা নেয়, যে রড দিয়ে মাহি ইবেকে খুন করেছিল। পাল্লি পাঠান বলে, টেনশন করো না, ঠিক এই রডটাই, এটা দিয়েই তুমি আমার ছেলেকে মেরেছিলে। এরপরে আর কোনো কথা না বলে সে মাহির মাথার ভেতরে সেই রড দিয়ে বারবার আঘাত করতে থাকে আর সেখানেই মাহিকে মেরে ফেলে। এরপরে সেখান থেকে বের হয়ে আসে আর পাল্লি পাঠান কল করে থমাসকে, বলে, আমি আমার ছেলে হত্যার প্রতিশোধ নিয়েছি। আর এতে থমাস খুশি হয়ে যায়। এদিকে আশুকান রামাত্তাকে বলতে থাকে, আমরা কি পাল্লি পাঠানের বিরুদ্ধে একটা প্রমাণও পাবো না? কিন্তু রামাত্তা বলে, টেনশন করো না, আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কোনো একটা ক্লু পেয়ে যাব। ক্রিমিনাল যত নিখুঁতভাবে ক্রাইম করুক না কেন সে কোনো না কোনো ক্লু রেখেই যাবে। তখনই দেখা যায় হরি নামের একজন বিজনেসম্যান থানায় আসে আর বলে, আমি একটা মিসিং কমপ্লেন লেখাতে চাই। আমি ব্যাঙ্গালোরে থাকি, আমার ছোট ভাই মাহি 4 দিন ধরে মিসিং, আর সেই মিসিং কমপ্লেনই আমি লেখাতে চাই। মুভির একেবারে শেষে দেখা যায় লীলা তার কাজে আসছিল, তখনই সে দেখতে পায় রবির বাড়িতে একটি কুকুর ঘেউ ঘেউ করছে। সে রবিকে জিজ্ঞেস করে, এটা কি নতুন কুকুর এনেছ? রবি বলে, না, এটা জিমি। আসলে জিমি অন্য একটা বাড়িতে যেয়ে বসেছিল, সেদিনই তাকে খুঁজে পেয়েছিলাম। লীলা বুঝতে পারে সে সেই দিন পাল্লি পাঠানকে ভুল বুঝেছে। সে সেই জায়গাতে আসে আর সেখানে একটা চারাগাছ লাগানো দেখতে পায় আর মুস্কি হেসে সে সেখান থেকে চলে যায়। এখানে কি সত্যি কোনো চারাগাছ লাগানো ছিল নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো রহস্য, সেটাই দেখানো হবে এই মুভির দ্বিতীয় পর্বে। অর্থাৎ মুভির দ্বিতীয় পর্ব বের হতে পারে। এই পর্বে পাল্লি পাঠান তার ছেলের প্রতিশোধ নিয়েছে, কিন্তু দ্বিতীয় পর্বে রামাত্তা এই খুনের সমাধান করতে পারে। দ্বিতীয় পর্বে হয়তো আরও একটা ডেঞ্জারাস চোর পুলিশের খেলা আমরা দেখতে পারি। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।